আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ব্লগে। আজকে চাঁপানবাবগঞ্জের সমস্ত দর্শনীয় স্থান সম্বন্ধে আপনাদের ভিডিও দেখাবো এবং তাদের ইতিহাস আলোচনা করব। চাঁপানবাবগঞ্জে অনেক ইসলামিক স্থাপনা রয়েছে, যেগুলোর অনেকটাই গোটা পুরো বাংলাদেশে এক অন্যতম নিদর্শন হয়ে আছে। একটির উপর একটি দেখব এবং সবগুলো ইতিহাস জানবো। চাঁপানবাবগঞ্জ কথায় চলে আসে সোনা মসজিদের কথা। চাঁপানবাবগঞ্জ বাংলাদেশের উত্তরের সর্বশেষ জেলা, এরপরেই ভারত অবস্থিত। সোনা মসজিদ সুলতানি স্থাপনের রত্ন বলে আখ্যাত। এর বাইরের দিকে সোনালি রং এর আস্তরণ ছিল। সূর্যের আলো পড়লে এর রং সোনার মতো ঝলমল করত, তাই এর নামকরণ করা হয় সোনা মসজিদ। মসজিদটি উত্তর দক্ষিণে 22 ফুট লম্বা ও পূর্ব পশ্চিমে 52.5 ফুট চওড়া, উচ্চতা 20 ফুট। এর দেওয়ালগুলো প্রায় 6 ফুট পুরো। মসজিদটার দিকে 4টি বুরুজ আছে। বুরুজগুলো উচ্চতা ছাদের কার্নিশ পর্যন্ত। মসজিদের অভ্যন্তরে 8টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের উপর তৈরি হয়েছে মসজিদের 15টি গম্বুজ। পুরো মসজিদের অলঙ্কারে মূলত পাথর, ইট, টেরাকোটা ও টাইলস ব্যবহার করা হয়েছে। এদের মাঝে পাথর খোদাই কাজই বেশি। মসজিদের সম্মুখভাবে বুরুজগুলো সমূহ, দরজা প্রভৃতি অংশে পাথরের উপর অত্যন্ত মিহি কাজ করেছে, যেখানে লতাপাতা, গোলাপ ফুল, ঝুলন্ত শিকল, ঘণ্টা ইত্যাদি খোদাই করা আছে। একসময় বাইরের দিকে পুরো মসজিদটির উপর সোনালী রঙের আস্তরণ ছিল। মসজিদের ভিতরের গম্বুজগুলো দেখতে বেশ অসাধারণ। এটি মসজিদের একপাশে একটি তরক করা আছে, সেখানে উঠার সিঁড়ি। এটি মসজিদের বাইরের দিকে। মসজিদের ঢোকার পথেই কিছু কবর রয়েছে। এগুলো কার কবর বা কে কবর সেটা সঠিকভাবে জানা যায়নি, তবে ধারণা করা হয় নির্মাতা ওয়ালিউল্লাহ মোহাম্মদের ও তার স্ত্রীর এবং তাদের সাহাবীগণের। তরুণের দুটি কবর পাথরের উপর শ্রেণীবদ্ধ সারিযুক্ত এবং সবচেয়ে উঁচু স্তরের আকৃতির। এতে পবিত্র কোরআন শরীফে কিছু আয়াত ও আল্লাহর নাম লেখা রয়েছে।
বর্তমানে স্থাপনার দক্ষিণ পূর্ব দিকে দুটো কবর রয়েছে, 1.3 মিটার উঁচু একটি প্রাচীর দিয়ে ঘেরা। এই কবর দুটি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও মেজর নাজমুল হক টুলুর। এরা দুজনেই 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মৃত্যুবরণ করে। সোনার মসজিদের পরেই দ্বিতীয় মুঘল স্থাপনার মধ্যে রয়েছে তাহখানা। এটি সোনা মসজিদ থেকে সামান্য কিছু দূর বর্ডারের দিকে এগেলেই এই তাহখানার অবস্থান। মুঘল তাহখানা শাহ সুজার তাহখানা। এই 3 তলা বিশিষ্ট রাজপ্রাসাদ। তাহখানা ফার্সি শব্দ, যার আবিধানিক অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ। কোনো লক্ষণীতি পিরোজপুর এলাকায় একটি বড় পুকুর পশ্চিম পাড়ে অবস্থিত ভবন কাঠামোটি ঐতিহ্যবাহীভাবে তার তাহখানা নামে পরিচিত। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত শিবগঞ্জ উপজেলায় শাহবাজপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী তাহখানা অবস্থিত। বঙ্গল সুলতান শাহ সুজা তার মুর্শিদ সৈয়দ নিয়ামতুল্লাহ এর উদ্দেশ্যে শীতকালীন বাসের জন্য পিরোজপুরের তাপ নিয়ন্ত্রিত ইমারত হিসেবে এই ভবনটি নির্মাণ করেছিলেন। সময় সময় শাহ সুজাও এখানে এসে বাস করতেন। বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ হতে জানা যায় মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা বাংলার সুবেদার থাকাকালে 1639 থেকে 1658 খ্রিস্টাব্দ মুর্শিদ হযরত শাহ নিয়ামতুল্লাহ ভক্তি অনুষদে নির্দিষ্ট তাপ নিয়ন্ত্রিত ইমারত হিসেবে তাহখানা নির্মাণ করেন। তাহখানার ভিতরে নাম না জানা অনেক সমাধি দেখা যায়, যাদের পরিচয় এখনো জানা যায়নি। তবে এদেরকে হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ খাদেম বা সহচর বলে ধারণা করা হয়। গড়ের মতো সুপ্রাচীন স্থাপন্য কর্ম তাহখানা ছাড়া উন্নত তেমন দেখতে পাওয়া যায় না। মূল প্রাসাদের উত্তর পশ্চিম দিকে আরও 2টি ভবন রয়েছে। এদের মধ্যে নিকটস্থ হলো 3 গম্বুজ মসজিদ এবং অন্যটি হলো বাঁধানো বারান্দা সহ একটি গম্বুজ বিশিষ্ট সমাধি। ভবনগুলো প্রায় একই সময়ে একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠা হয়েছিল এবং এদের এক্ষেত্রে একটি কমপ্লেক্স হিসেবে ব্যবহৃত করা হয়। ঘরগুলি থেকে সুসৃষ্ট সূর্যীয় পথ প্রসারিত হয়ে জলাধারের পাশাতে সরাসরি যোগাযোগ করা হয়েছে। ভবনের পশ্চিমে একটি হামামখানা রয়েছে, যাতে পানি সরবরাহের জন্য রয়েছে অস্পষ্টকারী একটি কূপ। এই 3 গম্বুজ মসজিদটিতে এখনো নামাজ আদায় করা হয় এবং বিভিন্ন খাদেম এগুলোর পরিচর্যা বা বিভিন্ন কাজে জড়িত আছে। চাঁপাইনবাবগঞ্জ মুসলিম স্থাপনার মধ্যে 3টি অবস্থান রয়েছে।
খনদিয়া মসজিদ, খনদিয়া দিঘি মসজিদ বা চামচিকা মসজিদ বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপনা, যার অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট সোনামসজিদ সন্নিকটে। এটি আনুমানিক 1500 শতকে নির্মিত হয়েছিল। মসজিদটি দেখতে প্রায় মালদার চামচিকা মসজিদের মতো, এই জন্য এই স্থানীয়ভাবে এই মসজিদটিকে চামচিকা মসজিদ ভাবেও ডাকা হয় বা বলা হয়। 1850 থেকে 1565 অবধি গৌড় চিত্র তৎকালীন বাংলার রাজধানী। এই সময় এই মসজিদটি নির্মিত হয়েছিল। এই মসজিদের পাশে বিশাল একটি দিঘি রয়েছে, যার নাম খনিয়া দিঘি নামে পরিচিত। কাছাকাছি আরেকটি মসজিদের নাম দারাসবাড়ি মসজিদ। সেই মসজিদটি ইটের তৈরি এবং বাইরের দিক থেকে সুন্দর কারুকাজ করা। বর্তমানে খঞ্জন দিঘির মসজিদটি একটি মাত্র গম্বুজ ও দেওয়ালের কিছু অংশে টিকে আছে, কিন্তু এগুলো অবস্থা খুব জীর্ণ আকার ধারণ করেছে। চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক স্থাপনাতে ভরা। এখানে ইসলামিক স্থাপনার অনেক নিদর্শন পাওয়া যায়। ইসলামিক স্থাপনার তো বেশ কিছু দেখলাম, বাকি ইসলামিক স্থাপনাগুলো পরে দেখাচ্ছি। আগে দেখে নেই চাঁপাইনবাবগঞ্জ কানসাটের রাজবাড়িটি। এখানে রয়েছে কালো একটি অধ্যায়। ইসলামের চাঁপাইনবাবগঞ্জের সময়, আজ থেকে 200 বছর আগে, চাঁপাইনবাবগঞ্জের হিন্দু মুসলিম দাঙ্গার জন্য এই জমিদার বাড়ি তাই ছিল, অর্থাৎ এখানকার জমিদার কানসাট যে রাজবাড়ির হিন্দু মুসলিম দাঙ্গার শুরু হয়েছিল। চলুন জেনে নেওয়া যাক। বর্তমানে কানসাট রাজবাড়ি খুবই জনকীর্ণ অবস্থা, একটু আস্ত ডাস্টবিনে পরিণত। এলাকার সমস্ত ময়লা আবর্জনা এই রাজবাড়িতে পড়া হয় এবং ভিতরের অবস্থা খুবই জনকীর্ণ। উপরে যাওয়ার সিঁড়িটিও আজকে দিনে ভঙ্গুর, শুধুমাত্র কঙ্কালসার এই অবকাঠামোটি বেঁচে রয়েছে। দেখে মনে হয় আস্ত একটি কঙ্কাল, যা শরীরে বেঁধেছে বিভিন্ন রকম পরগাছা। চলুন জেনে নিই কানসাট রাজবাড়ির ইতিহাস। কানসাট জমিদার বাড়ির বংশের আদি পুরুষরা পূর্বে বগুড়া জেলার বড়ই ঝাঁচকর গ্রামে বসবাস করতেন। তখন সেখানে তাদের উপর দুঃসদার পণ্ডিত অত্যাচার শুরু করে দেয়। তার কারণে তারা সেখান থেকে বাধ্য হয়ে ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় এসে বসতি স্থাপন করেন। পরে আবার চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট নামক এসে বসতি স্থাপন করেন। তারপরে এখানে তারা জমিদারি প্রথা চালু করেন। তবে কবে তারা জমিদারি প্রথা চালু করে এদের পরিচয় এখনো জানা যায়নি। এই জমিদার বংশের মূল প্রতিষ্ঠা ছিলেন সূর্যকান্ত, শশীকান্ত ও শীতলঙ্ক সংক্রান্ত। এই জমিদারদের ছিলেন মুসলিম বিদ্বেষী। জমিদারদের মধ্যে মুসলিম বিদ্বেষী হিসাবে পরিচিত তাদের বেশ পরিচিত করেছিল। তারা 1940 সালে মুসলিমদেরকে উচ্ছেদ করার কাজে লিপ্ত হয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে বাংলার পরবর্তীতে হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়। পরে শ্যামপুর চৌধুরী বাড়ির নেতৃত্বে বাজিতপুর গ্রামের 12টি ইউনিয়নের মুসলমানরা একসাথে হয়ে এর তীব্র আন্দোলন প্রতিবাদ জানায় এবং জমিদার বাড়ির বিরুদ্ধে একটি মামলা করে।
তার ফলস্বরূপ কানসার জমিদার শীতলঙ্গবাবু মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চান। এইভাবে জমিদারের ইতিহাস মানুষের মনে গেঁথে যায়। পরবর্তীতে দেশভাগের পর জমিদারের প্রথা বিলুপ্ত হলে এই জমিদার বাড়ির জমিদারও পতন হয়। সংস্কারের অভাবে প্রায় ধ্বংসের মুখে চাপানের কানসার রাজবাড়ি। এর মধ্যে মূল ভবনের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে, দেওয়াল জুড়ে লেখা দিয়েছে ফাটল। সংশ্লিষ্টরা বলেছেন, সংস্কার করা হলে জেলার অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হতে পারে 18 দশকের এই পুরাকীর্তিটি। এবং চাঁপানগঞ্জের এই রাজবাড়ির বিভিন্ন দেওয়াল, বিভিন্ন ইমারত দেখে মনে হয় এখানে একটি নগরী ছিল, অর্থাৎ রাজবাড়ি একটি নগরী ছিল। বেশ কিছু ভবন এবং বেশ কিছু দালান কোঠা নিয়ে গঠিত এই চাঁপানগঞ্জের রাজবাড়িটি। 1867 সালে শিবগঞ্জের কানসার বাড়িটি নির্মাণ করেন ময়মনসিংহের জমিদার সূর্যকান্ত। 2.24 একর জায়গার উপর স্থাপিত বাড়িতে কষ্ট 16টি। স্থানীয়দের কাছে এটি কানসার রাজবাড়ি নামে পরিচিত। সূর্যকান্তের ছোট ছেলে শীর্ষাতঙ্ককান্ত সর্বশেষ এ বাড়ি থেকে জমিদারি পরিচালনা করেন। দেশভাগের পর শীতলঙ্ক কান্ত ভারত চলে গেলে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটির মালিকানা নেয়। দীর্ঘ পরিত্যক্ত অবস্থায় থাকার পর 2019 সালে বাড়িটি পুরাকীর্তি হিসাবে সংরক্ষণ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তর শুধুমাত্র তার সাইনবোর্ড লাগিয়ে যেন ক্ষান্ত। এতেই মনে হয় দায় ছাড়া অযত্ন অবহেলা জমিদার বাড়ির মূল ভবন এর ধ্বংস পথে। বাড়ির বেশ কিছু অংশে ভঙ্গ, দেওয়াল জুড়ে লেখা দিচ্ছে ফাটল। চুরি গেছে তার জন্য আমরা কপট সহ অনেক মূল্যবান জিনিসপত্র। কোনো নিরাপত্তা রক্ষী না থাকায় সন্ধ্যায় মাদকের আখড়ায় পরিণত হয় ভবনটি। প্রতি বছর আম মৌসুমে কানসার জমিদার বাড়ি পাশে জেলার বৃহত্তম আম বাজার। তখন এখানে বিপুল দর্শনার্থীর সঙ্গম ঘটে। যথা সংস্কার ও প্রচারণ করা হলে জেলার অন্যতম পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিত পেতে পারে কানসার রাজবাড়ি, এমনটাই প্রত্যাশা করেন স্থানীয়রা। বর্তমানে এখানে কিছু অংশে, খুবই সামান্য কিছু অংশ এখানে মানুষ বসবাস করে। কানসার কলেজের কোয়ার্টার হিসাবে ব্যবহৃত হচ্ছে এই রাজবাড়ির কিছু অংশ, এবং কিছু প্রফেসর এখানে এখনো বসবাস করছে এই জনাজন্য অবস্থায়। এই ভবনটির সামনে যে ভবনটি দেখা যায় সেই ভবনটি বসবাসের অযোগ্য। এখানে ভেঙে পড়েছে এবং ধসে পড়েছে সবগুলো বিল্ডিং। কোনো অবশিষ্ট শুধুমাত্র রয়েছে তার দালান, চারদিকে চারপাশে দালান। ছাদের অংশ ভেঙে পড়েছে অনেক আগেই। সামনে যে সিঁড়িটি দেখা যাচ্ছে, সিঁড়িটি এখন আর বসবাসের উপযোগী নেই। হয়তো উঠলেই ধসে পড়বে সমস্ত সিঁড়ি। দুর্বৃত্তরা নিয়ে গেছে দরজা জানালার বিভিন্ন মূল্যবান জাতীয় জিনিসপত্র, যেগুলো সেগুন কাঠের তৈরি ছিল, এবং দরজা জানালার লোহা চুরি করে নিয়ে গেছে বহু আগেই। ভাবতে অবাক লাগে যে রাজবাড়ি একসময় রাজাদের অত্যাচার এবং জৌলুসে
গোটা এলাকাবাসী কাঁদত। আজ সেই রাজবাড়ি নিথর পড়ে রয়েছে। তার দেওয়ালের ডানা চারপাশে অসংখ্য বরগাছা জন্মগ্রহণ করেছে। ছাদের বিভিন্ন অংশে বড় বড় ফাটল এবং কিছু অংশ তো ভেঙেই পড়েছে, যেখানে ছাদ ফুটো হয়ে নিচ দেখা যাচ্ছে। দোতলার ছাদ ইতিমধ্যে ভেঙে পড়ে শেষ হয়ে গেছে, এখানে বসবাসের অনুপযোগী। এবং এখানে দেখুন ছাদের কিছু অংশ ভেঙে নিচে পড়ে গেছে, অর্থাৎ এখানে বসবাস তো করাই যাবে না। উপরে রোদ বৃষ্টি সব এখান দিয়েই ভিতরে চলে যায়। ছাদে হাঁটতেও যেন গা ছমছম করতেছে, কখন না ভেঙে পড়ে নিচে চলে যায়। অথচ এগুলো যদি সঠিকভাবে সংরক্ষণ করে রাখা হয় তাহলে একটি হয়ে উঠবে একটি দর্শনীয় স্থান। মুসলিম স্থাপনার মধ্যে আরেকটি উল্লেখযোগ্য স্থাপনা হলো দারাজবাড়ি মসজিদ,
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার ছোট সোনা মসজিদ ও কোতোয়ালি দরজা মধ্যবর্তী স্থানে উমরপুরীর সন্নিকটে অবস্থিত বাংলার প্রথম যুগের মুসলিম স্থাপিত কীর্তির একটি উল্লেখযোগ্য নিদর্শন। দারাসবাড়ি মসজিদ এই চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট সোনা মসজিদের সন্নিকটে অবস্থিত এবং এটি সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি। ঐতিহাসিক অনুমানের সময় মুন্সি এলাহি বক্স কর্তৃক আবিষ্কৃত এই আরবি শিলালিপি অনুযায়ী দৈর্ঘ্য 11 ফুট 3 ইঞ্চি, প্রস্থ 2 ফুট 1 ইঞ্চি। 1479 খ্রিস্টাব্দে সুলতান শাহ উদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে তারই আদেশক্রমে এই প্রতিষ্ঠিত হয়। আরবি দারস বা দারস অর্থ বা পাঠ উচ্চারিত বিকৃতি শব্দ হয়ে যায় দারসবাড়ি মসজিদ। দীর্ঘদিন মাটি পাড়া পড়েছিল এই মসজিদটি। 70-10-এর প্রথম ভাগে খনন করে এটিকে উদ্ধার করা হয়। মসজিদটি দীর্ঘকাল আগে পরিত্যক্ত হয়েছে। বর্তমানে চারপাশে গাছগাছালি ঘের পরিচর্যার অভাবে এই মসজিদটি বিলীনমান। ইট নির্মিত এই মসজিদের অভ্যন্তরে আয়তক্ষেত্র দুটি অংশে বিভক্ত। এর আয়তন 99 ফুট 5 ইঞ্চি, 34 ফুট 9 ইঞ্চি। পূর্ব দিকে একটি বারান্দা যা 10 ফুট 7 ইঞ্চি। বারান্দা ঘেরানে 7টি প্রস্তর স্থাপনের 6টি মুদ্রাকৃতি অবস্থিত। উত্তর পশ্চিমে কোণে মহিলাদের নামাজের প্রস্তুতির একটি ছাদ ছিল। এর পরিচয় স্বরূপ এখনও একটি মেহরাব আছে। মসজিদের চারপাশের দেয়াল ও কয়েকটি প্রস্তর স্তম্ভের মূল্য দিতে ব্যতীত আর কিছুই অবশিষ্ট নেই। উপরের ছাদ ছিল, এখন আর সেই ছাদ নাই। জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে এই ইসলামিক স্থাপনের মসজিদটি। দেখলে কষ্টও লাগে, দুঃখও লাগে। কি অবহেলায় পড়ে রয়েছে এসব ইসলামিক স্থাপনা। প্রত্নতত্ত্বের একটি বিলবোর্ড দেওয়া রয়েছে, কিন্তু যেন বিলবোর্ড দিয়েই তার দায় সার।
চাঁপাইনবাবগঞ্জের সর্বশেষ ইসলামিক স্থাপনার মধ্যে রয়েছে দারাসবাড়ি ইসলামিক বিশ্ববিদ্যালয় বা দারাসবাড়ি মাদ্রাসা। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্বের তালিকাভুক্ত একটি প্রাতিষ্ঠানিক স্থাপনা। এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় মনে করা হয়। আর প্রাচীন এই প্রতিষ্ঠানটি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ জেলার বালিয়াদিঘি এলাকায় অবস্থিত। এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসা নিদর্শন। বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে 1504 সালের 1 রমজান তারিখে অথবা 50 শতকে সুলতান শামস উদ্দিন ইউসুফ শাহের আমলে সুলতানের আদেশে এটি নির্মিত হয়। 1970 সালে চাঁপাইনবাবগঞ্জের এক কৃষক জমিতে নাঙ্গল দিতে চাষ করতে গিয়ে আরবি রং এর ইট দেখতে পান। এরপরে স্থানীয় প্রশাসক খবর পেলে মাটি খুঁড়ে এই বিশ্ববিদ্যালয়ের সন্ধান পায়। এই স্তম্ভটি বড় আকার নির্মিত। এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 51.52 মিটার ও স্থাপনা মাঝামাঝি 37.5 মিটার পরিমাপের বড় আকার চত্বরের পশ্চিম বাহু ব্যতীত অপর 3টি বাহুতে এক সারি প্রকোষ্ঠ এবং 3 বাহুর মধ্যবর্তী স্থানে পাশাপাশি 3টি ইমাম এর কোঠা আছে। পোড়ামাটির ফলক ও নকশাকার ইট দ্বারা দেয়ালগুলো অলঙ্কৃত রয়েছে। এখানে মোট 37টি কক্ষ, একটি অক্তিয়ার মসজিদ রয়েছে। ভবনের মাঝখানে একটি অধ্যক্ষের অফিস রুম রয়েছে। বাংলা মাদ্রাসার মোট 3টি দরজা রয়েছে, যা এর অংশ একটি এখন স্পষ্ট। ভবনের পশ্চিমে কারুকার্য খণ্ডিত 9টি মেহরাব রয়েছে। ভবনের উত্তর ও দক্ষিণে 3টি করে জানালা রয়েছে। ভবনে নির্মাণশৈলী বোঝা যায় এতে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা ছিল, তবে সেটি বর্তমানে পাওয়া যায় না। ভবনের চারিদিকে দেওয়ালের পুরাতন ও ঘরে হয়ে বর্তমানে কোনো রকম টিকে আছে। এই মাদ্রাসাটি আসলে কিছুই অবস্থা নাই, শুধুমাত্র তার কাঠামোটি দেখে আচ্ছা উপায় নাই। এই ছিল চাঁপাইনবাবগঞ্জের ইসলামিক স্থাপনার বেশ কিছু নিদর্শন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানালে উপকৃত হব। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।